স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ভাদ্রের তাল পাকার সময় দেশের রাজনীতির মাঠ বলতে গেলে একেবারে নিরুত্তাপ। ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি আপাতত শিখিয়ে তুলে রেখেছে প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতাও কেবল বক্তৃতা বিবৃতিতে সীমাবদ্ধ। তবে এই সরল সময়েও অস্বস্তি পিছু ছাড়ছে না সরকারের। বিশ্বব্যাংক, গ্রামীণ ব্যাংক জটিলতার সাথে যুক্ত হয়েছে হলমার্ক, সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি। এছাড়া অচল বইয়ের সচল করা নিয়েও ব্যাগ পেতে হয়েছে সরকারকে। কিছুদিন আগেও কয়েকটি ইস্যুতে উত্তাল ছিল দেশের রাজনীতি। এখন অবস্থা বদলালেও বিতর্কিত প্রশ্নগুলি সুরা হয়নি। তাই কখন আবার আতঙ্কের দিনগুলি ফিরে আসে সেই ভাবনায় আচ্ছন্ন দেশের মানুষ। ভাদ্রের তালগোল পাকানো রাজনীতি কবে আবার স্বরূপে ফিরছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। জনগণের আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটছে এখনকার রাজনীতিতে? দলের গঠনতন্ত্র অনুসরণে কতটা আন্তরিক রাজনৈতিক দলগুলো? সংসদকে কার্যকর করা কতটুকু গুরুত্ব পায় সরকার ও বিরোধী দলের কাছে? ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে দলগুলো কতটা সচেষ্ট? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। আমাদের সঙ্গে থাকবেন রাজশাহী 6 আসনের সংসদ সদস্য জনাব শাহরিয়ার আলম এবং আছেন জনাব সাংবাদিক মনির হায়দার। স্বাগত আপনাদের। জনাব শাহরিয়ার আলম আমাদের সাথে কিছুক্ষণ মধ্যেই যোগ দিবেন। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, আপনারা তো সংসদে যাচ্ছেন না, বেশ কিছুদিন হলো আবার সংসদে যাচ্ছেন না, মাঝখানে গিয়েছিলেন, কিন্তু সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা আওয়ামী লীগের এবং তার যে সহযোগী জোট আছেন তাদের সদস্যরা যেভাবে করছেন তাতে বোঝা যায় যে সরকারের মধ্যে নিজেদের মধ্যেই তাদের একটা জবাবদিহি আছে। কিন্তু আমরা বিএনপিতে দেখেছি যে বিএনপির সমালোচনা, স্পেশালি বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলে বিএনপির দলের বাইরে বেরিয়ে যেতে, দলের থেকে সমালোচনা করা প্রায় অসম্ভব। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, নাজমুল হুদার মতো উদাহরণগুলি দেওয়া যায়, সাম্প্রতিক উদাহরণ। পুরনো উদাহরণের মধ্যে বদরুদ্দোজা চৌধুরী বা আব্দুল মান্নান ভূঁইয়ার কথা বলা যায়। আপনি কি বলবেন যে দলের মধ্যে সমালোচনা আসলে বিএনপিতে একদম অসম্ভব? দলের সমালোচনা আসলে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, নাজমুল হুদা এবং যেটা সর্বশেষ বললেন আমাদের প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া, ওনারা কিন্তু দলের ভিতরে সমালোচনা করেন নাই। ওনারা দলের বাহিরে গিয়ে সরাসরি দলের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছেন যেটা দলের ফোরামে বলা যেতে পারে, দলের বাহিরে এইভাবে বলা যায় না, যেটা দলের একটা নিয়মের মধ্যে পড়া উচিত বা পড়ে সাধারণত। আর আমরা সংসদে যাচ্ছি না কেন, এটা আমার মনে হয় নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। প্রথম থেকেই আমাদের, আপনি বলছেন যে আপনার দলের মধ্যে সমালোচনা করা যায় বা সমালোচনা করার স্কোপ আছে, দলের বাইরে গিয়ে সমালোচনা বলতে আপনি কি বোঝাচ্ছেন? যেমন আমি দলের বাইরে গিয়ে আমি দলের বিরুদ্ধে সরাসরি জনসম্মুখে কথা বলবো, তার মানে সমালোচনা করতে হলে দলের ভিতরে ঘরের ভিতরে আমি আলোচনা করব, সমালোচনা হবে, সেটা একটা কম্পিটিশন থাকবে, সেখান থেকে আমি দল সিদ্ধান্ত নিব। কিন্তু আমি যদি দলের বাইরে গিয়ে আমি ওপেন কোনো জনসমাবেশে বা আমার কোনো ফোরামে, আমার ফোরামের বাইরে আমি কোনো একটা দলের কোনো মিটিং করতেছি, সেখানে যদি আমি প্রকাশ্যে কোনো সমালোচনা, প্রকাশ্যে যদি আমি এটা প্রকাশ্যে সমালোচনা করা যাবে, এটা করা উচিত নয়, তাহলে সেখানে দলের চেইন অফ কমান্ড থাকবে না। জনাব মনির হায়দার, আপনি কি মনে করেন যে দলের ভিতরে মানে প্রকাশ্যে কোনো সমালোচনা থাকা উচিত নয়? ধন্যবাদ খালিদ মহিউদ্দিন। আমি এই অনুষ্ঠানের দর্শকদের একটু অভিনন্দন জানিয়ে নিই, কারণ আমি আজকে প্রথমবারের মতো এই প্রোগ্রামে এসেছি। শুরুটা এরকম যে আমরা আসলে গণতন্ত্র চাই, কিন্তু সেই গণতন্ত্রে বিএনপির ক্ষেত্রে খালেদা জিয়া যা বলবেন তার বাইরে কিছু না, আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা যা বলবেন তার বাইরে কিছু না। আমরা গণতন্ত্র চাই, কিন্তু এখানে সরকার থাকবে, বিরোধী দল থাকবে না। যখন যারা ক্ষমতায় থাকে এখানে কোনো পরমত থাকবে না, কোনো ভিন্ন মত থাকবে না, ভিন্ন মতের প্রতি কোনো সহিষ্ণুতা থাকবে না। এটা হলো আমাদের গণতন্ত্র। গত 40 বছর আমরা যেটা দেখে এসেছি। দেখুন, আমি অ্যানি ভাইয়ের সঙ্গে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে এখানে বলছি যে সমস্ত লোকেরা বিভিন্ন সময় দলীয় ফোরামের বাইরে সমালোচনা করেছেন, তাদের ক্ষেত্রে আমরা মানে তাদের ভূমিকাকে সমর্থন না করেও বলতে পারি যে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোতে বিভিন্ন পর্যায়ে নেতাদের দলীয় ফোরামে নিজেদের ভিন্ন মত বা ক্ষোভ বিক্ষোভ প্রকাশের সুযোগ কতটুকু আছে।
কারণ আমরা দেখি এই দলগুলোর কাউন্সিল হয় অনেক বছর পর পর একবার। স্থায়ী কমিটির কিছু সদস্য যারা আছেন, স্থায়ী কমিটির বৈঠক কখনো নিয়মিত হয়, কখনো অনিয়মিত হয়। আর স্থায়ী কমিটিতে আসেন কয়জন? জাতীয় নির্বাহী কমিটির সভা কতদিন পর পর হয়? সুতরাং এই দলগুলোর বিভিন্ন পর্যায়ের স্থায়ী কমিটির বাইরে আরো বোধহয় 2-3টা কাঠামো আছে। এই বিভিন্ন স্ট্রাকচারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের ভিন্ন মত কিভাবে প্রকাশ করবেন, এটা আমি মানে বুঝতে পারি না। না, অবশ্যই এটার কিছু সিস্টেম আছে, যেমন আমাদের বর্ধিত সভা। না, আমি সেটাই আমাদের বলছি যে প্রতিনিধি সভা। আপনাদের বর্ধিত সভা বা প্রতিনিধি সভা প্রতিনিধি সভা। কতকাল পর পর? আপনি না, বলুন তো না, আপনাদের দলের সর্বশেষ কাউন্সিল কত বছর না, পরে না, হয়েছে? শুধু কত বছর পরে কাউন্সিলটা হয়েছে? তো 3 বছর 4 বছর 3 বছর পর পরে হবে, আমি বা 5 বছর পরে হবে। আলোচ্য সূচিতে যেটা দেখলাম যে দলের গঠনতন্ত্র অনুসরণের প্রসঙ্গ হয়তো আনবেন তিনি আলোচনায়। তো গঠনতন্ত্র যদি অনুসরণ করে, আমি কিন্তু একতরফাভাবে শুধু বিএনপিকে দোষারোপ করছি না এখানে। আমাদের রাজনীতির ময়দান এখন প্রধানত যে দুটো দল বা যে দুটো জোট দখল করে আছে তাদের প্র্যাকটিস অলমোস্ট কাছাকাছি। না, এটা তো বলতে বিএনপির সাথে আওয়ামী লীগের তফাৎ হচ্ছে এই যে বিএনপিতে আমরা প্রকাশ্য সমালোচনাটা কখনোই ওয়েলকাম হইতে দেখি না, এবং এনি ভাই এখানে উপস্থিত আছেন, এনি ভাই বললেনও যে প্রকাশ্যে সমালোচনা করাটা উচিত না। না, সেটা করতে গেলে তো দলের ভিতরে, সেখানে দলের বাহিরে, সেখানে ওপেন জনসম্মুখে মারামারি হবে, গন্ডগোল হবে। সমালোচনা মানে এনি ভাই সমালোচনা মানে কি মারামারি? না না না, আমার পক্ষে বিপক্ষে কর্মী সৃষ্টি হবে, জি। একজনের পক্ষে কর্মী থাকবে, আরেকজন কাউন্টার দিবে, এটা তো হতে পারে না। এটা একটা ফোরাম আছে। আচ্ছা, ফোরামের বিএনপি মধ্যে সংসদে আলোচনা হবে। যাচ্ছে না, কিন্তু বিএনপি সংসদীয় দলের সর্বশেষ সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? আপনি বিএনপির একজন এমপি হিসেবে বলেন তো। আমরা যখন লাস্ট যে অধিবেশনটা গিয়েছিলাম। আচ্ছা, এটা গেল সেখানেই। একটা দিক। আরেকটা দিক দেখেন, আপনি লক্ষ্য করবেন যে এই দুটো দলের মনির ভাই আমাদের একটা সুবিধা হয়েছে যে আমাদের শাহরিয়ার আলম সাহেব চলে এসেছেন। তা আমরা একটা বিরতি নেই, বিরতির মধ্যে শাহরিয়ার আলম ভাই নিশ্চয়ই আমাদের স্টেজে এসে বসবেন, মাইক টাইক করবেন, সেই ফাঁকে আমরা একটা তার বিরতি নিই। উপস্থিতিতে আলোচনাটা হলে ভালো হবে আসলে। জি, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের সাথে জনাব শাহরিয়ার আলম যোগ দিয়েছেন। শাহরিয়ার আলম, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাইবো যে সরকার প্রায় 4.5 বছর সময় পার করেছে, আজ সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর বিষয় কোনটি? আমার কয়েকটি মাল্টিপল চয়েস আছে, আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই। যে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি প্রশ্নে মন্ত্রী কর্মকর্তাদের পদত্যাগ এবং একজন উপদেষ্টার পদত্যাগের শর্ত। 2 নম্বর, হলমার্ক কেলেঙ্কারি এবং এর সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার সংশ্লিষ্টতার অভিযোগ। 3, অর্থমন্ত্রী পরস্পর বিরোধী বক্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা, এবং তারপরে আবার ওনার পালিয়ে যাওয়ার ঘোষণা, আবার ফিরে আসার কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘতম 48 ঘন্টা বা নিজ ঘরে তালা প্রদান প্রসঙ্গ, কিংবা তিস্তা চুক্তি নিয়ে কোনো সুনির্দিষ্ট কিছু না থাকলেও ট্রানজিট প্রদান প্রক্রিয়া। এই যে 4, 5, 6, 7টা বিষয় আছে আলোচিত, এর মধ্যে সবচেয়ে বিব্রতকর কোন বিষয়টি আপনার জন্য সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আমি এটাকে এইভাবে দেখতে চাই না। আপনি আমাকে বিব্রতকর কোনটি, তার মানে ধরে নিচ্ছি যে আপনি বলে দিচ্ছেন যে শুরু থেকে এটা বিব্রতকর একটা অপশন দিতেই হবে, অথবা একটি অপশন হচ্ছে, একটি হচ্ছে অপশন হচ্ছে এর উপরে একটি কোনোটি বিব্রতকর নয়। হ্যাঁ, ধন্যবাদ। এটা সচরাচর থাকে, এটি কোনোটাই বিব্রতকর নয়, বাট চ্যালেঞ্জিং, এবং চ্যালেঞ্জিং ইস্যুগুলি কিছুটা পাইল আপ হয়ে গেছে 4th ইয়ারে এসে। পদ্মা সেতু একটা বড় চ্যালেঞ্জ, যেটা উই আর ক্লোজিং একটা স্টেজে আছে আশা করছি। আর হলমার্ক, বাংলাদেশের সরকারি ব্যাংকগুলিকে বিভিন্ন সময় রাজনীতিকরণ করে এমন একটা অবস্থায় নিয়ে আসা হয়েছে, বেসরকারি ব্যাংকগুলি যেরকম দক্ষতার সাথে পরিচালনা করা হয়, এই সরকারি ব্যাংকগুলি কিন্তু সেভাবে পরিচালিত হয় না, এবং তার একটি মানে উজ্জ্বল দৃষ্টান্ত, এবং খুব খারাপভাবে নিতে হলো আমাদেরকে বিষয়টি যদিও, কিন্তু আশা করি এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এবং আমরা এর আগে অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে সাজেশন দেখেছিলাম যে একটি প্যানেল করা উচিত, মেধার ভিত্তিতে বোর্ডের সদস্য নির্বাচন করা উচিত। তো এখানে শুধু বোর্ডের বিষয় নয়, যদিও আমরা যদি একটু বিশ্লেষণ করি, এই 3,500-4,000 কোটি টাকার মধ্যে মাত্র 65 কোটি টাকা ছিল বোর্ডের সরাসরি অ্যাপ্রুভালে, বাকিটা সবই এলসি ফ্রড করে লোকাল এলসির মাধ্যমে নেওয়া হয়েছে। তো আমি এগুলিকে বিব্রতকর ইস্যু বলবো না, এবং অল্প সময় আলোচনা হয়তো ব্যাখ্যাও করা সম্ভব হবে না, কিন্তু এগুলি চ্যালেঞ্জিং ইস্যু, নো ডাউট, এবং আমরা আশা করি এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করতে পারবো সামনের মাসগুলিতে। অর্থমন্ত্রী বক্তব্য নিয়ে, অর্থমন্ত্রী আসলে হয়েছে কি, বাংলাদেশের রাজনীতিতে এবং যারা সরকারের দায়িত্বে থাকেন বা এক্সিকিউটিভের অনেক উঁচু পদে থাকেন, কোনো ভুল বা দোষ স্বীকার করে নেওয়া একটা অপরাধ আমাদের সংস্কৃতিতে, যেটা হওয়া কিন্তু উচিত নয়। আমরা অনেক সময় পশ্চিমা বিশ্বের তুলনা করি, সেই জায়গা থেকে আমি বলবো অর্থমন্ত্রী একটা ইউনিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিজের দোষ ত্রুটি স্বীকার করে নিয়েছেন। কোনটা তার ভুল ছিল? উনি রিসেন্টলি যে কমেন্টসটি করেছেন হলমার্ক নিয়ে 4,000 কোটি টাকার সংখ্যার দিক থেকে খুব একটা বেশি কিছু নয়। উনি আসলে অর্থমন্ত্রী একটা ইউনিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিজের দোষ ত্রুটি স্বীকার করে নিয়েছেন। কোনটা তার ভুল ছিল? উনি রিসেন্টলি যে কমেন্টসটি করেছেন হলমার্ক নিয়ে 4,000 কোটি টাকার সংখ্যার দিক থেকে খুব একটা বেশি কিছু নয়।
উনি আসলে ব্যাখ্যা করেছেন যে বেশি কিছু নয়, এটা বলতে চান উনি যেটা বলতে চেয়েছেন যে এই 4,000 কোটি টাকা নিয়ে এত বেশি আলোচনা হওয়ার কারণে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের উপর একটা মানুষের একটা সন্দেহ পদ্মা হতে সেতু পারে। নিয়ে উনি মোট 7 রকম বক্তব্য দিয়েছেন। 7 রকম কেন, আরো অনেক রকম হতে পারে। আমাদের যদি সব দল বা সব রাজনৈতিক দল মিলিয়ে দেখেন, অনেক ধরনের প্রতিনিয়ত যেহেতু আলোচনা হচ্ছে, 7টা কেন 22টা টেলিভিশন চ্যানেল আছে, 22 রকম বক্তব্য আসতে পারে। বিষয় সেটি নয়, বিষয় হচ্ছে আমরা লক্ষ্যে মানে 22টা টেলিভিশন চ্যানেলে অর্থমন্ত্রী বক্তব্য, না, 22টা না, আছে? আমাদের মতামত, না, মানে শুধু মাননীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী, বক্তব্য? না, মাননীয় অর্থমন্ত্রী, সরকারি দল, বিরোধী দল, যোগাযোগ মন্ত্রী সব মিলিয়ে অনেক ধরনের বক্তব্য আসতে পারে। কিন্তু আমরা ফোকাসড কিনা, আমরা জিনিসটার সমাধান চাইছি কিনা, আমরা সত্যিকার অর্থে যে ভোটে আমরা যে এটা অঙ্গীকার করেছিলাম সেটা থেকে আমরা সরে এসেছি কিনা, না আমরা আসিনি। আমরা যে কোনো মূল্যে করতে চাই কিনা, হ্যাঁ আমরা অবশ্যই করতে চাই। আমরা এখনো দাতা গোষ্ঠীর সহায়তা চাই কিনা, হ্যাঁ আমরা অবশ্যই চাই। কিন্তু তারপরেও তারা যদি না করে তাহলে আমরা নিজস্ব অর্থায়নে করবো, সে কথা আমরা বলছি। সো এইসব দিক থেকে আমি বিব্রতকর বলবো না, আমি বলবো চ্যালেঞ্জিং। তিস্তা চুক্তি, তিস্তা চুক্তি বারবার বলা হয়েছে, এই দেশ থেকেও বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকেও বলা হয়েছে যে সকলে আমরা একটা সমাধান চাই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবস্থানের কারণে এটা এখনো সম্ভব হয়ে ওঠেনি। মনমোহন সিং যেখানে দেখা করেছেন বাংলাদেশের কারোর সাথে, আন্তর্জাতিক মিডিয়া সব জায়গায় বলেছেন উনি যে ওনারা আন্তরিক এই বিষয়টিতে। দেখি জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, আপনি একজন স্বনামধন্য ছাত্র নেতা, আপনাকে ছাত্র দল সম্পর্কে একটু জানতে চাইবো যে আর কয়েকদিন বেগম খালেদা জিয়াকে ছাত্র দলের কমিটি গঠন করে দিতে হবে। আমি জানি না, মানে ইদানিং প্রায় শুনি যে পত্রপত্রিকা আসলে যেভাবে রিপোর্ট হয় সেটা ঠিক না। তো আমি একটু রিপোর্টটি পড়ে শোনাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় এবং পরে তার বাসভবনে 2 দফা বৈঠকে 201 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। আমরা যদি একটু গঠনতন্ত্র স্মরণ করিয়ে দেই তাহলে আমরা দেখবো যে এই গঠনতন্ত্রে কিন্তু খালেদা জিয়ার এই কমিটি গঠন করে দেওয়ার কথা না। কিন্তু তারপরও আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া এই কমিটি গঠন করে দিচ্ছেন, এই গঠনতন্ত্র তিনি নিজেই মানছেন না। কথাটা ঠিক নয়। কোনটা? মানে ছাত্র দলের যে গঠনতন্ত্র আছে জি, এবং আরপি অনুযায়ী সেখানে স্পষ্ট বলা আছে যে ছাত্র দলের সাংগঠনিক নেত্রী হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, এবং বিএনপির চেয়ারপারসন সহযোগী সংগঠন হিসাবে যখন যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এবং কমিটি ভাঙা, কমিটি গড়া, এটা ওনার এখতিয়ার, ওনার দায়িত্ব। সেই অনুযায়ী সেই দায়িত্বটুকু উনি পালন করেছেন। আর বিএনপি চেয়ারপারসনের বাসায় বা অফিসে, এনি ভাই আপনাকে একটু থামাতে হচ্ছে যে মানে আপনারা যখন 2009 সালে 2008 সালে যে নির্বাচনটি করেছেন, সেই নির্বাচনের মধ্যে এই যে মূল রাজনৈতিক দল, প্রবাসের কোন শাখা, ছাত্র শ্রমিক সংগঠনগুলোর উপর কোনো সহযোগী আমি প্রভাব বলছি। ফেলবে না এবং কোনো লেজুর ভিত্তিও করবে না, এই গঠনতন্ত্র এটা মেনে নিয়ে আপনারা নির্বাচন করেছেন না? না, ওইখানে আবার আরপিও তো বলা আছে যে কোনো সহযোগী সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী সেটা পরিচালিত হবে। এখন আমাদের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির, সেই গঠনতন্ত্রে কি লেখা আছে সেটা আপনার দেখার ব্যাপার আছে। সেই গঠনতন্ত্রে যেটা লেখা আছে সেটা হলো বেগম খালেদা জিয়া সাংগঠনিক নেত্রী, ওনার এখতিয়ার, ওনার দায়িত্ব, ওনার কথা, ওনার সিদ্ধান্তে ছাত্রদল এই সহযোগী সংগঠন পরিচালিত হবে এবং কমিটি গঠন বা ভাঙা ওনার দায়িত্ব হবে। এটা আরপিএর অনুযায়ী কিন্তু আমরা এটা ফলো আপ করছি। এই ব্যাপারে কি জনাব মনির হায়দার আপনি কিছু বলবেন যে এটা না, গঠনতন্ত্র এই ব্যাপারে খুব এক বাক্যে বলার আছে, সেটা হলো এই কমিটি তো খালেদা জিয়াই করবেন, কারণ এটা তো ছাত্রদের কমিটি না। সো এটা 40-45 বছর বয়সী যুবকদের কমিটি। এখন শাহরিয়ার ভাই হাসছেন আমার দিকে তাকিয়ে, এটা তাদের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য ছিল, এখন তারা অনেকটাই দোষ কাটিয়ে উঠতে পেরেছেন। তো যেখানে এটা কমিটিটাই ছাত্রদের না, সেখানে কমিটি ছাত্ররা কেমনে করবে? এটা খালেদা জিয়াকেই করতে হবে, না না, অছাত্রদের কথাটা ঠিক না। এটা অছাত্রদের কমিটি না, এরা সবাই এখনো ছাত্র। বয়স বেশি হতে পারে, কেন বয়সটা বেশি সেটা যদি বলেন এনি ভাই, আমি একটু শেষ করি। আমাদের যখন পাবলিক পরীক্ষাগুলো চলে, এসএসসি বা এইচএসসি, আপনি দেখবেন পত্রিকায় আসে যে 70 বছর বয়সও দমে যাননি ইব্রাহিম খলিল, এই টাইপের। 70 বছর বয়সে অনেকে এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেয়। তা আপনি তাকে এনেও ছাত্র দলের কমিটি করে দিতে পারেন, অসুবিধা নেই। আপনাদের দলের সাবেক নেতা কর্নেল অলি আহমেদ, তিনি তার বয়স যখন 60 বছর পার হয়ে গেছে, তিনি আবার নতুন করে ব্যাখ্যা জানার প্রয়োজন আছে। যেমন 90 আন্দোলন, আমরা 9 বছর আন্দোলন করেছি। 89-এ আমি জিয়া হলে জিয়েছিলাম। তখন 89-এ ডাকসুতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সুলতান মনসুর ছিল আপনার ডাকসুর বিপি হিসাবে নির্বাচিত হয়েছে। তার সেখানে বয়সটা আপনি দেখেন, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সুলতান ভাই আপনার আদর্শ না বিএনপির আদর্শ? আমি একজনের কথা বলতেছি না, আমি আরো কয়েকজনের কথা বলতেছি। আপনি আমার ব্যাখ্যাটা একটু শুনতে হবে। জি জি। ডাক্তার মুস্তাক, তিনি জিএস হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তারপর জিএস হয়েছেন। আন্দোলনের পোস্টে সুলতান মনসুর, মুস্তাক, নাজমুল হক প্রধান,
তারপর আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, আমানুল আমান, এরা কিন্তু ধারাবাহিকভাবে ঢাকা ইউনিভার্সিটি, ইভেন আমি নিজে পর্যন্ত, আমরা কেউ রেগুলার স্টুডেন্ট ছিলাম না, আমার বয়স কমে আমি হয়তো বা ছাত্রদলের প্রেসিডেন্ট হয়েছি। আন্দোলনের পথে তখন কিন্তু আমরা বয়স্ক নেতৃত্ব দিয়েই কিন্তু আন্দোলন করেছি। আজকে কিন্তু সেই ধরনের একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য 90 আন্দোলনে দুদু ভাই রিপন ভাইদের বয়স কত ছিল? 38, 37। নো, তাহলে সেই হিসাবে কি উনাদের বয়স এখন 60 না, প্রায় 60 না, না। প্রায় 60। আচ্ছা, আমার না না, জি। আপনি সুলতান মনসুর দেখেন, আমি খুব বিনয়ের আপনি সাথে একটি যে কথাগুলো জি, বলছেন, আমি তো কি এই ব্যাপারে সুতরাং একটু মত দিতে পারি? সেটা হলো দেখুন, আমরা এই জন্য আমাদেরকে জি, একটা anyway, আন্দোলন বলতে করতে হবে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা একটু ম্যাচিউরড লিডারশিপ, দায়িত্বশীল, এবং যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিনান্সে পাশ করেছে, জগন্নাথ থেকে ম্যানেজমেন্টে পাশ করেছে, এবং আমাদের প্রেসিডেন্ট এখনো অবিবাহিত এবং সে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ধরে রেখেছে ছাত্র। জি, আচ্ছা। এনিওয়ে, কথাগুলি এত মানে মানে আমার মানে বিনয়ের আসলে সাথে একটা observation আছে। আসলে মানে আর জানলে সিরিয়াস থাকা কঠিন হয়ে পড়ে। আপনি এইভাবে গর্ব আমি আপনার সঙ্গে আরেকটু entertain add হবার করি। মতো কথা। আপনার সঙ্গে আরেকটু অ্যাড করি। উনি যেটা বলেছেন যে ধন্যবাদ দিয়েছেন ছাত্রলীগের না, আমি ধন্যবাদ দিইনি, আমি বয়সের ধন্যবাদ কারণে। দিইনি। আচ্ছা, যাই আমি হোক, বলেছি 29 বছর যে বয়স, বয়স প্রশ্নে যারা আজকে কিছুটা improve করেছে যারা তারা। আজকে বয়স 29 বছর বয়সে আজকে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে, তাদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান, আমাকে যদি একটু সেটা কি বলতে সচল দেন, না এবার অচল? বলার দরকার হবে সেই না। সেই প্রশ্ন সচল কি অচল? সেই প্রশ্ন শাহরিয়ার ভাই আমি করব যে মনে শাহরিয়ার ভাই আমি এই যে প্রশ্ন কথাটা বলতে চাইছি, আপনাদের দুজনেরই একটু আলোচনা কমে যাবে আমার ধারণা। সেটা হলো যে প্রথম বিষয় হলো যে দেখেন, বিএনপি বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলো আছে, এগুলোর নাম ভিন্ন ভিন্ন। আপনার ছাত্র দল, ছাত্রলীগ, যুব দল, যুবলীগ, তারপরে স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ, এগুলোর কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। যুবলীগের কদিন আগে কাউন্সিল হয়েছে, সেখানে একজন তাদের সভাপতি হয়েছেন না চেয়ারম্যান, তার বয়স শুনেছি 60 কম বেশি। তো তাকে বলা হয়েছে যে 60 বছর বয়সেও যুবলীগের প্রেসিডেন্ট হওয়া যায়। তো তিনি বলেছেন যৌবন তো আসলে বয়সের ব্যাপার না, এটা মনের ব্যাপার। আসলে হয়েছে কি জানেন, বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোর কাছে এই সংগঠনগুলো হলো তাদের অনেক লোককে প্রোভাইড করতে হবে বিভিন্ন পদ পদবি দিয়ে, সে কারণে বিভিন্ন নামের অঙ্গ বা সহযোগী সংগঠন রাখা হয়। আমরা আসলে এগুলা খুব একটা ধরা উচিত না, আমি মনে করি। আমাদের ধরা উচিত যেখানে যে আমাদের আরো অনেক বিষয় আলোচনা আছে। আমি যে 30 সেকেন্ডে শেষ করি। জি। সেটা হলো ছাত্রলীগ বা ছাত্র দলের মতো সংগঠনগুলো যেই বয়সেরই হোক না কেন, তারা আসলে ছাত্র সংগঠন হিসেবে কি ভূমিকা পালন করছে? ছাত্রদের সমস্যা সমাধানে, ছাত্রদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে, কার্যত ক্ষেত্রে দুটো সংগঠনই, দুই দলের, আমি সরাসরি বলবো যে অনেকটা লাঠিয়ালের ভূমিকা পালন করছে। না, সেটা মনির ভাই, যদি হয়- মনির ভাই, আপনি যদি দেখেন এনি ভাই কিন্তু সেই কথাই বলেছেন যে ছাত্রদের এই সংগঠন করা হয়েছে আন্দোলন করার জন্য, প্রকারান্তরে সরকার পতন করানোর জন্য। সেটা খালেদা জিয়াই করবেন, সেটা বয়স্কদের দিয়ে করা হবে। এনি ভাই কিন্তু এটা অস্বীকার করেন না, স্টুডেন্ট দিয়ে করবো। স্টুডেন্ট লিডার দিয়ে, স্টুডেন্ট লিডার দিয়ে হবে। বিএনপিকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, তার মানে আমারও লাঠিয়াল আছে। আরেকটি বড় স্টুডেন্ট ইয়ার প্রশ্নে আসি যে ছাত্রলীগের, শাহরিয়ার ভাই আপনি নিশ্চয়ই বলতে চাচ্ছিলেন, আপনি বলবেন, আমি একটু যুক্ত করি যে ছাত্রলীগের সাম্প্রতিক আচরণ নিয়ে কি আপনারা আজকে আপনার বিব্রত সিরিজে প্রশ্ন করবো যে আপনি বিব্রত কিনা। যেমন আজকের পত্রপত্রিকায় যে খবরগুলি ছাপা হয়েছে যে সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নিয়োগ বাণিজ্য নিয়ে খোদ ওসি বলেছেন, ভাই নিয়োগ নিয়ে খুবই বিপদে আছি, বিশ্ববিদ্যালয়ে থাকতে ইচ্ছা করছে না। উপাচার্যকে চাপ দেওয়া হয়েছে, চাপের পর চাপ, শ্রেণীকক্ষে সাংবাদিক পেটানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সরকারি চাকরিতে কোটা কমানোর দাবিতে, মানে কি সামান্য একটা ব্যাপার দেখেন, কোটা, সরকারি চাকরিতে কোটা কমানোর দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি মানববন্ধন করেছিল, সেটি পণ্ড করে দিয়েছে ছাত্রলীগ। আপনার কাছে কি মনে হয় যে ছাত্রলীগের এইসব আচরণের? আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, সেটি হচ্ছে যে ছাত্রলীগের কিন্তু মাথায় পছন্দ ধরেনি। আমরা ছাত্রলীগের কমিটি গত কয়েক বছরে দুবার নতুন করে কাউন্সিল করে গঠন করা হয়েছে, এবং সেখানে সত্যিকার অর্থেই ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রে যে গাইডলাইন দেওয়া হয়েছিল যে 28 বা 29 বছরের নিচে ছাত্র এবং অবিবাহিতদেরকে নেওয়া হবে। আমি একটু বলি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, মাথায় পছন্দ ধরেনি প্রবাদটা আমি ঠিক বুঝলাম না। না, মানে পছন্দ কোথায় কোথায় ধরেছে? শীর্ষ নেতৃত্বে না, কিছু কিছু অংশে তো সমস্যা আছে, এটা আমি স্বীকার করে নিয়ে বলতে চাই। কিন্তু আমরা যখন এই যে ধারাটি, এর আগে অনেক টকশোতে এসে বলেছি যে ছাত্রলীগের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে যখন তাদেরকে তাদের চেয়ে প্রায় 20-25 বছরের বড়দের সাথে কম্পিটিশন করে বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে হয় বা রাজপথ দখল করে থাকতে হয়। সে জায়গায় একজন ছাত্র কিভাবে একাধিকবার কমিটিতে আসতে পারেন। আমি বিনয়ের সাথে প্রশ্নটি করতে চাচ্ছিলাম, অ্যানি ভাই খুব গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির অধ্যায়ের একজন নেতা, সেখান থেকে উঠে আসা, আমার সেই সৌভাগ্য হয়নি। এই কারণে আমি খুব একটা দাবি নিয়েও বলতে পারবো না, কারণ আমার সেই যোগ্যতাটুকু নেই সত্যিকার অর্থে। কিন্তু একাধিকভাবে একজন বর্তমান যে সভাপতি হয়েছেন ছাত্র দলে, তিনি এর আগে সহসভাপতি ছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, একজন ছাত্র। এটা যুব দলে হতে পারে বা বিএনপি আওয়ামী লীগের সিনিয়র ফোরামে হতে পারে। আর যাই হোক, আমি ওটা খুব সমালোচনা করতে চাই না, কারণ ওই ওনারশিপটুকু আমার নেই। কিন্তু ছাত্রলীগের যেখানে
যেখানে আমরা সমস্যা দেখেছি সেখানে কিন্তু সাথে সাথে এটাকে দমন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি তাদেরকে ছাত্র লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি রিসেন্টলি একটি ঘটনাতে একটি মামলাও চলছে। তো আমরা এই রাজনীতির যে একটা কালচার তৈরি হয়েছে, এটা থেকে রাতারাতি বের হয়ে আসা সম্ভব নয়, কিন্তু আপনি চেষ্টাটা করে যাচ্ছেন কিনা। আপনার যেখানে নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব, আমাদের একটি একসময় সহযোগী সংগঠন ছিল, এখন আর সহযোগী সংগঠন নয়, কিন্তু তারপরেও যতটুকু প্রভাব খাটানো যেটা প্রভাব খাটিয়ে একটা ভালো নেতৃত্ব কিন্তু তৈরি করা হয়েছে, এবং তাদেরই দায়িত্ব বাকি চেইন অফ ইয়েটা তৈরি করে না, কমান্ডটা তৈরি করে না। কিন্তু আপনি যে কিছু ইস্যুস বলেছেন এগুলি অস্বীকার করার উপায় নেই, কিন্তু দেখতে হবে যে আমরা বা আমাদের এই ছাত্র সংগঠনগুলি এটাকে কিভাবে অ্যাড্রেস করছেন, এটা খুব জরুরি আমার মনে হয় দেখার। আপনি বলছেন যে আপনারা এই বিষয়ে আপনাদের যে মানে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী যে কোন রাজনৈতিক দলের শ্রমিক ও ছাত্র সংগঠনকে সহযোগী সংগঠন হিসেবে রাখার বলা হয় না, বাতিল করে দেওয়া হয়েছে। জি, এখন সহযোগী নেই এটি, অঙ্গ সংগঠন হিসেবে বাতিল করা হয়েছে, এবং সহযোগী হিসেবে রাখা হয়েছে। ছাত্রলীগ আজকে থেকে মাত্র 7-8 মাস আগে কমিটি গঠন করা হয়েছে। না, সহযোগী সংগঠন তো নেই তো না, কিন্তু আমরা কি দেখতে পাই না যে এই যুবলীগ বলেন, শ্রমিক লীগ বলেন, ছাত্রলীগ বলেন, সেগুলির ক্ষেত্রে যেমন আমি সর্বশেষটি যা মনে করতে পারি এখানে যে এর দাওয়াত দিয়েছিলেন আপনাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যিনি আসলে আওয়ামী লীগের প্রতিনিধি। কিসের দাওয়াতের কথা? আমি বলছি হচ্ছে ধরেন 16-17 জুলাই জাতীয় শ্রমিক লীগের একটি সম্মেলন হয়েছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যেটাতে নেতা নির্বাচন হওয়ার কথা, এই অধিবেশনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুধু উপস্থিত ছিলেন তাই না, কিন্তু আমি যা বলছি আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো জানবেন, হানিফ ভাই সেখানে কাউকে কাউকে আসতে বলেছেন এবং কাউকে কাউকে আসতে নিষেধ করেছেন। না, সেখানে একটি নেতৃত্বে যদি কোনো সমস্যা থাকে বা একটি সংগঠনে যদি কোনো সমস্যা থাকে, এই যে আমরা যে আলাদা হয়ে গেছি বা সহযোগী সংগঠনের ক্রাইটেরিয়া থেকে সরে এসেছে, এটা কিন্তু একেবারে রিসেন্ট। কিছুদিন হ্যান্ড হোল্ডিং এর প্রয়োজন হয়, তাকে সেখানে আমন্ত্রিত অতিথি করে নিয়ে আসা হয়েছে, উনি তার বিজ্ঞ মতামত দিয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা কিন্তু একেবারে ওই এরকম হয়নি যে সুধা সদন থেকে বা গণভবন থেকে অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা কমিটি ঘোষণা করে পাঠিয়ে দেওয়া হবে, এভাবে এটি করা হয়নি। আমি সেই দাবিটুকু রেখে বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন বা অতীতে যারা সহযোগী ছিল তাদেরকে এটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই প্রচেষ্টার অংশ সবাইকেই হতে হবে, তা না হলে একটি সুন্দর রাজনৈতিক ধারা তৈরি হবে। জি মনির ভাই, এই কথা মোটেই ঠিক না। এখানে স্রেফ এগুলাকে আগে অঙ্গ সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া হতো, স্বীকার করা হতো, এখন বলা হচ্ছে অঙ্গ সংগঠন, এটা সহযোগী সংগঠন। এর বাইরে এই দলগুলোর সঙ্গে আওয়ামী লীগ বা বিএনপির সম্পর্ক আগে যেমন ছিল তেমনই আছে। বিএনপি নেত্রীর যেরকম ভূমিকা রয়েছে, আওয়ামী লীগ নেত্রীর ঠিক একই ধরনের ভূমিকা রয়েছে। এই দলগুলো এই অঙ্গ সকল সহযোগী সংগঠনগুলো মূল দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করছে। সুতরাং শাহরিয়ার ভাই, সরকারি দলের প্রচেষ্টা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রচেষ্টা আছে। আমি যদি আপনাকে একটু বাড়িয়ে প্রশ্ন করি যে আরপিওতে স্ট্রংলি নিষিদ্ধ করা হয়েছে, শুধু আরপিওতে না, তখন নির্বাচন কমিশন এগুলো নিয়ে দফা দফা আলোচনা করেছে যে দেশের বাইরে কোনো রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। কোথাও কি বন্ধ হয়েছে বলেন? দুনিয়ার যেখানে যাবেন, অন্তত যেখানে বাঙালিরা আছে সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের কমিটি আছে। আমি খুব সারপ্রাইজ হয়েছি, খালিদ মহিউদ্দিন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি নিউ ইয়র্ক সিটিতে কৃষক লীগের কমিটি পেয়েছি। মানে অবাক ব্যাপার। এগুলো দরকার হয় কেন জানেন? এগুলো নিয়ে নানা কথা চালু আছে। হয়তো এই যে ছাত্র দল বা যুবলীগের কেন্দ্রীয় কমিটিটা টপ লিডারশিপ থেকে করে দেওয়া হয়, এরপরে কমিটি বাণিজ্য হয় বিভিন্ন পর্যায়ে, জেলা কমিটি, উপজেলা কমিটি, মহানগর কমিটি, পৌরসভা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, দেশের বাইরে কমিটিগুলো নিয়েও বাণিজ্য হয়। দেশের বাইরে অসংখ্য কমিটি। এই বাণিজ্য থেকে খুব এত সহসা বেরিয়ে আসা সম্ভব না। আপনার সাথে একটু অ্যাড করব। আসলে আমাদের বাংলাদেশে আমরা যদি বলি যে ছাত্র রাজনীতি খুব সত্যিকার অর্থে ভালো আছে, এটা বলা যাবে না। কারণ যেখানে জাতীয় রাজনীতি আজকে প্রশ্নের সম্মুখীন, জাতীয় রাজনীতিতে আজকে স্টেবিলিটি নাই, একে অপরের সঙ্গে আমরা বসতে পারতেছি না, তাহলে তাদের থেকে আমরা এমন কোনো পরামর্শ তো পাচ্ছি না যে আমরা এই ছাত্র রাজনীতি খুব একটা ভালো পর্যায়ে নিয়ে যাবো। আজকে দেশের যে পরিস্থিতি, এই কাঠামোতে আজকে অনেককে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে ইচ্ছা করলে যে আমরা ভালো রাজনীতি আমরা থ্রো করতে পারি। টেনেছিলেন সেটাই যেতে পারেন যে আমাদের চলমান রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন বা প্রতিফলন ঘটাতে পারছে, সে আলোচনায় গেলে অনেক মূল কথা চলে আসবে। না, এনি ভাই তো আসলে একরকম বলছেনই, আসলে হ্যাঁ 100% আমরা পারছি না, এটা তো মেনে নিতে হবে। আমার খুব 100% পারছি না শুনলে আমার একটু জানতে ইচ্ছা করে যে কত পার্সেন্ট পারছেন? না, আমি বলবো যে অন্তত 50 এর উপরে হয়তো বা পারতেছি, কিন্তু আজকে দেশে যে চলমান যে রাজনীতি থাকা উচিত ছিল, যে একটা সুন্দর শাসন ব্যবস্থা ছিল, বিরোধী দলের সঙ্গে সরকারি দলের যে একটা রাজনৈতিক
আলাপ আলোচনা, যে মত এবং পথকে রুদ্ধ না করে যে রাজনৈতিক শিষ্টাচার, সেটা কি আছে আজকে? রাইট, আমরা এই বিষয়ে কেন এটা নাই সেই প্রসঙ্গে আপনাদের আলোচনা এবং মতামত শুনবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে। রাইট, আমরা এই বিষয়ে কেন এটা নাই সেই প্রসঙ্গে আপনাদের আলোচনা এবং মতামত শুনবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা একটু আবার শহীদুদ্দিন চৌধুরী নিয়ে, আপনি যেহেতু বিরতির আগে আপনি বলছিলেন যে বিভাজনের রাজনীতি বা রাজনীতি থেকে মাত্র 50% জনগণের ইচ্ছাকে পাওয়ার কথা, আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া পেশাজীবীদের সাথে মত বিনিময় করছেন। গতকাল একটি মত বিনিময়তে অংশ নিয়েছেন, সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কি একজনও ছিল যে একজন আসলে বিএনপি বা জামাত ভাবধারার অংশ নয়? কোনো নিরপেক্ষ শিক্ষককে আমরা দেখেছি নাই? সে আগের এমাজউদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিয়া, সজরুল আহমেদ, তারাই শুধু। মানে এটা কিরকম? মানে এটা বিভাজনের ব্যাপারটা তো একদম স্পষ্ট। আপনারা কি ওনাদের দাওয়াত দেন না ওনারা আসে নাই? আমরা আসলে, আমার এই ব্যাপারে আমি এলাকায় ছিলাম, জি, কে আসছে কে আসে নাই সেটা আমার জানার বাইরে। ধরেন 10 সেপ্টেম্বর প্রকৌশলীদের সাথে কথা আছে, 12 সেপ্টেম্বর চিকিৎসকদের সাথে কথা। আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার ইফতার ইয়াতে যাওয়ার দু একটা। আমরা দেখি যে চিকিৎসক, এটা কিন্তু আমার অবশ্য সেই সৌভাগ্য হয়নি, আমি সেই দাওয়াত কখনো না পাইনি। না, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার যে আন্দোলনের কর্মসূচি, জি, কর্মসূচির মধ্যে যে জনগণকে এবং পেশাজীবী বা ওনাদের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করা, তারই অংশ এবং ফার্স্ট প্রোগ্রাম। জি, সেই প্রোগ্রামে অনেকগুলো শিডিউল আছে, 26 তারিখ অনেকগুলো শিডিউল আছে। জি, কোনোদিন শিক্ষক এই মনা শিক্ষকদের সাথে, কোনোদিন এই সম্পাদকদের সাথে, জি, কোনোদিন এই ডাক্তারদের সাথে বা এই পেশাজীবী এই ইঞ্জিনিয়ারদের সাথে, এই অ্যাডভোকেটদের সাথে। সেখানে শুধু বিএনপির ঘরানার বা 4 দলীয় জোট বা 18 দলীয় জোট ঘরানার লোকেই থাকবে না, সেখানে বিভিন্ন ঘরানার লোকেরাই সেখানে উপস্থিত 8 হবে। সেপ্টেম্বর শিক্ষকদের মধ্যে আমি সব বিএনপি জামাত শুধু ঘরানার শিক্ষক লোকজন থাক- দেখেছি। শিক্ষকদের সঙ্গে একটা মিটিং না, আরো কয়েকটা মিটিং শিক্ষকদের সাথে আছে। যেমন সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একটা মিটিং আছে। আচ্ছা, এটা তাতে হয়তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমরা নানা মত ছিল। নানা মত আমরা অনেকভাবে এই প্রোগ্রামটাকে জি, 10 সেপ্টেম্বর প্রকৌশলীদের সাথে যে বৈঠক হবে সেটাতে আমরা নিশ্চয়ই অনেক রকম বা অনেক আমরা অনেক ঘরানার বা অনেক সাধারণ গণমাধ্যমের প্রসঙ্গে জনাব শাহরিয়ার আলম আপনার দৃষ্টি একটু আকর্ষণ করতে চাই যে গণমাধ্যমের ব্যাপারে আপনারা একটু বিরক্ত, বিব্রত, ক্ষুব্ধ এবং দেখা যাচ্ছে, কারণ সর্বশেষ প্রধানমন্ত্রী বলেছেন গণমাধ্যমে বিকৃতভাবে সংবাদ প্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী এই অভিযোগ স্বয়ং করেছেন। অর্থমন্ত্রীও হলমার্ক ঘটনায় বলেছেন গণমাধ্যম বাড়াবাড়ি করার ফলে আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন যে গণমাধ্যমে বিষয়গুলি অন্যভাবে আসে। তো আসলে গণমাধ্যম কি, মানে আপনি কি মনে করছেন যে গণমাধ্যম বিষয়টি মোটেই তা নয়। গণমাধ্যম আমাদের প্রতিপক্ষ নয় কোনোভাবেই। তাই যদি হতো, এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার নতুন করে আরো 10টি টেলিভিশন চ্যানেলে লাইসেন্স দিতেন না, নতুন করে এফএম রেডিও হতো না, নতুন করে বেতার প্রতিষ্ঠা হতো না। এবং এই সব চ্যানেলে, এই যে আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট এসে কথা বলছি, এটাও বর্তমান সরকারের সময় প্রতিষ্ঠিত, এবং সেখানেও কিন্তু সরকারের সমালোচনা হচ্ছে, বিরোধী দল হচ্ছে। এবং আমরা যেটা চাচ্ছি যে এরা যেন নিরপেক্ষভাবে এটা কন্টিনিউ করে। আমাদের কথা যেটি, যে গণতন্ত্রে কিন্তু একটি মুক্ত গণমাধ্যম খুবই অপরিহার্য একটি বিষয়, কিন্তু আবার এই সাথে এটাও খেয়াল রাখতে হবে 1/11-এর আগের সময়কার পরিস্থিতি যদি অ্যানালাইজ করেন, একটি পক্ষ সুনির্দিষ্টভাবে দেশকে ওইদিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। একাধারে যেরকম বর্তমান বিরোধী দল বিএনপিকে একটি সঠিক সিদ্ধান্তে আসতে সহায়তা করেননি, গণমাধ্যম যদি আমার মনে হয় চেষ্টা করলে পারতো, ঠিক একইভাবে যে বাংলাদেশ আওয়ামী লীগের যে দাবিগুলি ছিল, দাবিগুলি যে আরো যে যৌক্তিক ছিল, নির্বাচন কমিশন নিয়ে নিরপেক্ষতা, স্বচ্ছ ব্যালট বাক্স, ভোটার আইডি, যেটি পরবর্তীতে হয়েছে এবং খুব অ্যাপ্রিসিয়েটও করা হয়েছে, সেই জায়গায় গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি খুব বেদনার সাথে একটু স্মরণ করতে চাই, বিডিআর মিটিংয়ের সময় এই প্রথম 24 ঘন্টা গণমাধ্যমের যে ভূমিকা ছিল, এবং গণমাধ্যমের একটি অংশের ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু এটি ছড়িয়ে গিয়েছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেই ধরনের একটি পরিস্থিতিতে এসে আমরা কিন্তু হাতে কলমে শিখেছি যে গণমাধ্যমকে কিভাবে আরো ম্যাচিওর ওয়েতে তাদের কার্যক্রম পরিচালিত করতে হবে। একটি বিষয় সরকারের কিছু কিছু অংশকে ইরিটেট করতে পারে, বাট আমি এটার মধ্যে মানে খারাপ কিছু দেখছি না। সেটা হচ্ছে যে সমালোচনা, সবার সমালোচনায় বাংলাদেশের রাজনীতিতে একটি সরকার দলীয় সংসদ সদস্য বা একজন এমপিকে বা সরাসরি বা সরকারের কাউকে সরাসরি একটি প্রশ্নবাণে জর্জরিত করে জনমতসম্মুখে প্রচার করা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে কিন্তু একেবারেই নতুন। একসময় বিটিভি ছিল, এই বাংলাদেশ টেলিভিশন যতটুকু মানে সরকারের পক্ষে কথা বলতো, তারপর আস্তে আস্তে ইটিভি আসলো এবং আরো কিছু টেলিভিশন আসলো, কিন্তু এইভাবে যেহেতু করা হয়নি,
অনেকে হাউ টু হ্যান্ডেল ইট এরও হয়তো বা বোঝেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও যেটা বলেছেন, অর্থমন্ত্রীও যেটা বলছেন, অর্থমন্ত্রী কেন বলেছেন তার ব্যাখ্যাটা আমি দিয়েছি, যে 4,000 কোটি এরকম করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে বিদেশ থেকে ফোন করছে, IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফোন করে জানছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কি বড় ধরনের ধস নামলো কিনা। কারণ আপনার যদি এই ব্যাংকিং সেক্টরের অস্থিরতার কথা চিন্তা করেন, ইউরোপে এবং আমেরিকাতে যেটা ঘটছে, এটা কিন্তু বাংলাদেশে নেই। এটি এসছে একটা দুর্নীতি হয়েছে, একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, কে ইনভলভ হয়েছে না হয়েছে সময় বলে দেবে, কিন্তু এটাকে ওই দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। আর এই যে বিশ্ববিদ্যালয়, অর্থমন্ত্রীর ওই বক্তব্যে ওই প্রচেষ্টা মানে মানে ওই না, ধসটা না, সামাল দেওয়া গেছে না, 10টা সামাল দেওয়া যায়নি, ওনার ফ্রাস্ট্রেশনটার একটা আউটবার্স্ট হয়েছে, এটা বলতে পারি আমি। কিন্তু আমি এই যে গণমাধ্যমের এই যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের কথাগুলি যদি বলি, জাহাঙ্গীরনগর আজকে যে বুয়েটে যে আন্দোলনটি কয়েক সপ্তাহ ধরে দেখলাম, জাহাঙ্গীরনগরে কিন্তু টানা কয়েক মাস ধরে চলেছে। পরবর্তীতে কি দেখলাম, ভেরি সারপ্রাইজিং, ওই অধ্যাপক আনোয়ার হোসেন কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে, অধ্যাপক আনোয়ার হোসেন, শরীফ এনামুল কবির। শরীফ আলম চৌধুরী কিন্তু সর্বোচ্চ। আপনি কেন সারপ্রাইজ হলেন? শরীফ না, এনামুল না, না, কবির না। নিজে 400 জন শিক্ষক নিয়োগ দিয়েছেন, তিনি না, তো ভোট পাবেনই। না, কিন্তু তাহলে তাই যদি হয়, তাহলে তার বিরুদ্ধে কেন আন্দোলন, তার বিরুদ্ধে কেন শিক্ষকরা ক্লাস নেবেন না? যদি তাই হয়, যে ব্যাপারটা তা ঘটেনি। বুয়েটের ক্ষেত্রে চিন্তা করেন, সত্যিকার অর্থে ভিসির এগেইনস্টে কিন্তু কোনো ধরনের কমপ্লেন নেই, কিন্তু ভিসির এগেইনস্টে অনেক বড় কমপ্লেন আছে শাহের ভাই। একটি গোয়েন্দা সংস্থা, আমি একটু বলি, এটি গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আছে আমার কাছে। ম্যানিপুলেটেড একটা নির্বাচন ছিল। না, কিভাবে বলবেন আপনি? এটা কথা নাও হয়, উনি অনেক লোককে নিয়োগ দিয়েছেন। আমি একটু জি, নিয়োগ তো ভিসি দেবেন নাকি? আপনি বলছেন নিয়োগ না, বাংলাদেশ কেউ তো আওয়ামী লীগ বা নির্বাচনে করে নাই, সেটা। জাতীয়তাবাদী দলের অফিস থেকে গিয়ে দেওয়া হবে, তা তো না, নয়, ভিসি নিয়োগ দেবেন। একটি ব্লকের কেউ নির্বাচন করে নাই। বিশ্ববিদ্যালয়গুলিতে একটি মৌলবাদের ছায়া, একটি থাবা পড়েছে এই কোন বিশ্ববিদ্যালয়ে? বুয়েটে? সামগ্রিকভাবে। এবং এইসব শিক্ষা প্রতিষ্ঠানে হিজবুত তাহরীরের দিনকে দিন আরো সক্রিয় অবস্থান, এবং এগুলিকে আমাদের যুদ্ধাপরাধের বিচার 419 জন শিক্ষকের মধ্যে 366 জন আমি একটু বলি, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে 1975 15 আগস্ট পূর্ববর্তী সময়গুলিতে কে কিভাবে দায়িত্ব পালন করেছেন। পুরো আওয়ামী লীগ ওই সরকারে যোগ দিয়েছিল। না, পুরো যারা আওয়ামী লীগ জেলে ছিল নয়। সেই 4 জন, 6 জন ছাড়া? না, অবশ্যই পুরো আওয়ামী লীগ নয়, বাট আওয়ামী লীগের একটি অংশ হয়তো বা ছিল, ইতিহাস এখন বলছে, কিন্তু পুরো আওয়ামী লীগ নয়। কম অন, ইউ আর এক্সাজারেটিং দ্যাট। কিন্তু এখনো কিন্তু একটা প্রচেষ্টা চলছে, কারণ যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা সময় আমরা কিন্তু কল্পনা করতে পারিনি বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। বিচার তো হয়েছে, রায় কার্যকর হয়ে গেছে, বিদেশ থেকে আসামিকে ধরে নিয়ে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা কিন্তু খুব বেশি দিন প্রসিডিংস, আদালতের প্রসিডিংস যাওয়া বলে, যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের শেষের বা হিয়ারিং বা যে প্রসেসগুলি চলছে, আমরা কিন্তু খুব বেশি দূরে নেই যখন এটা রায় ঘোষিত হবে। এবং রায় আইন অনুযায়ী অনেক কিছু হতে পারে, জেল হতে পারে, আরো বড় কিছু হতে পারে। সেই যে জায়গাগুলি থেকে বাংলাদেশকে একটু অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন। 111-এর কুশীলবরা আবার সক্রিয়, বা তারা কখনোই সরে যাননি, এবং তার কিন্তু বেশ কিছু উদাহরণ আমরা ইতিমধ্যে পেয়েছি। তো আমাদেরকে বুঝতে হবে কোনটা সত্যিকার অর্থে রাজনৈতিক সংকট, কোনটা সত্যিকার অর্থে অর্থনৈতিক সংকট, আর কোন সংকটগুলি সত্যিকার অর্থে একটি কালো পরিকল্পনা। শাহরিয়ার ভাই, আমরা একটু মনির ভাইয়ের কথা শুনবো, এই বিষয়ে আমরা কথা শুনবো, তার মানে তারপরে আপনি আবার বলবেন। আমার একটা প্রশ্ন আছে 111 এর কুশীলবদের প্রসঙ্গে। আমরা দেখেছি, প্রশ্নটি একটু করেই রাখি, 111 এর কুশীলবদের কেউ কেউ এখনো চাকরিতে আছেন, এখনো বহাল তবিয়তে আছেন, এখনো ভালো আছেন, কেন? মনির ভাই, আপনি একটু যদি বলেন, 111 যদি এত খারাপই হয়। আমি 111 নিয়ে বলবো না, শাহরিয়ার ভাই আচ্ছা, সেটা উনি বলবেন। আসলে এত ফ্রিকোয়েন্টলি সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা বলবো খুঁজে পাচ্ছি না। জি। তো আমি আপনি জনাব শাহরিয়ার আলমকে 3 দফা বিব্রত বোধ করার প্রশ্ন করেছেন। প্রথমে 7টা কারণ বলে বলেছেন এগুলাই কি গভর্নমেন্ট বিব্রত কিনা, তিনি বলেছেন না। তারপর আরেকটা বলেছেন, সর্বশেষ গণমাধ্যম প্রশ্ন বলেছেন। আসলে হয়েছে কি, বাংলাদেশের ক্ষেত্রে সরকারগুলোর জন্য বিব্রত বোধ কথাটা প্রযোজ্য না, এটা ডিক্লেয়ার করে দেওয়া উচিত। সরকার কখনো বিব্রত হয় না, কারণ আমাদের সরকারগুলোর ওই বোধটাই সম্ভবত নাই যে বিব্রত কখনো কখনো হতে হয়। আরেকটা ব্যাপার হলো যে আপনি এনি ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলেন যে এই যে পেশাজীবীদের সঙ্গে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে, বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করছে তাদের দলের নেত্রী, এখানে নিরপেক্ষ বা দল করে না এই ধরনের কাউকে ডাকা হবে নাকি? দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগের কাছে কিন্তু আক্ষরিক অর্থে নিরপেক্ষ বলে কোনো জিনিস নেই। যারা বিএনপি বিরোধিতা করবে এরা হলো বিএনপির কাছে সব আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের বিরোধিতা করবে এরা আওয়ামী লীগের কাছে সব হলো বিএনপি। আমি আজকে একটা অনলাইন নিউজ এজেন্সিতে একজন সিনিয়র সাংবাদিক, আপনি জেনে থাকবেন, ওনাকে চিনবেন নিশ্চয়ই, সৈকত রুশদি, তিনি একটা লেখা লিখেছেন যে আওয়ামী লীগের ভুলগুলো ধরে দিলে কেন আমাকে বিএনপি বানানো হয়। অনেক লম্বা লেখা। তো তিনি সেখানে বলেছেন যে তিনি বিভিন্ন সময় কিভাবে আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে যুক্ত ছিলেন, জাতীয় প্রেস ক্লাব নির্বাচন যখন করেছিলেন আজ থেকে প্রায় 20-25 বছর আগে, তখন তিনি আওয়ামী লীগ প্যানেলের সঙ্গে যুক্ত থেকে নির্বাচন করেছিলেন। তো এসব বলার উদ্দেশ্যটা হলো যে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবেও তো কখনো কখনো সমালোচনা করতে পারি, কখনো কখনো নিরপেক্ষ জায়গা থেকে সমালোচনা করতে পারি, কিন্তু বাস্তবতা হলো এই দুটো দল কখনো নিরপেক্ষ লোকদের কোনো বক্তব্যকে গ্রহণ করতে চায় না। আরেকটা হলো মিডিয়ার স্বাধীনতার কথা। গণমাধ্যম কর্মী হিসেবে আমি নিশ্চয়ই এই জায়গায় সরকারকে আমি ধন্যবাদ দেবো যে সরকার অনেকগুলো নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছেন, কিন্তু একই সঙ্গে এটাও তো সত্য যে এই সরকারের সময় চ্যানেল 1 বন্ধ হয়ে গেছে, আমাদের অনেক সহকর্মী বেকার হয়ে গেছে, পরবর্তীতে হয়তো অনেকে কর্মসংস্থান খুঁজে পেয়েছে। এই সরকারের সময় যমুনা টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়নি, এটা আমরা দেখেছি। এই সরকারের সময় একজন প্রখ্যাত সাংবাদিক এবিএম মুসা, যিনি একসময় আওয়ামী লীগের এমপিও ছিলেন, তাকে একটা টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়নি। সুতরাং আমরা দেখি যে গভর্নমেন্টের কাছে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারটা তাদের দৃষ্টিভঙ্গি থেকে একরকম, যে যারা তাদের পক্ষে কথা বলবে তো যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগের পক্ষেই ছিলেন, তাকে লাইসেন্স দেওয়া হয়নি, সেটা নিশ্চয়ই অন্য কাহিনী আছে। এনিভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদে সিইসি একটি উদ্যোগ নিয়েছেন এবং অনেক দলের সাথে সংলাপ করেছেন, আপনারা কি এই সংলাপে যাবেন? তার আগে আমি একটি কথা বলছি বুয়েট নিয়ে। জি, আমাদের মাননীয় সংসদ সদস্য যেটা বললেন যে বুয়েটের আন্দোলন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা আন্দোলন করেছে বা অন্যান্য ইনস্টিটিউটও অনেক সময় বন্ধ হয়েছে বা পরিস্থিতি খারাপ ছিল বা এখনো খারাপ আছে, তাদের সঙ্গে হিজবুত তাহরির সম্পর্ক। তাহলে যারা আন্দোলন করছেন এরা কি হিজবুত তাহরি? হিজবুত তাহরির নির্দেশে এরা আন্দোলন করতেছে না। শাহরিয়ার ভাই যেটা বলতে চাইছেন এনি ভাই, যে যুদ্ধাপরাধীদের যখন বিচার হচ্ছে তখন কাকতালীয়ভাবে অনেকগুলি ঘটনা কিন্তু ঘটছে আসলে বাংলাদেশে, একটার পর একটা ঘটনা ঘটছে। বুয়েটের একজন উপাচার্য, এর মধ্যে আমরা শুনেছি যে আমি একটু বলি, প্রধানমন্ত্রীর গৃহশিক্ষক ছিলেন, ওনাকে এই জন্যই রাখতে হবে। প্রধানমন্ত্রীর গৃহশিক্ষক উনি কেমনে থাকেন? উনার বয়স যত প্রধানমন্ত্রীর বয়স তার চেয়ে বেশি। আপনারা সিম্পল ম্যাথটা করেন, এই গল্প আমিও শুনেছি, কিন্তু সিম্পল ম্যাথ করলে কিন্তু এটা বাইরে হয়ে যায়। প্রধানমন্ত্রীর বয়স কিন্তু বুয়েটের ভাইস চ্যান্সেলর বয়স। উনি যেখানে খুলনা বিশ্ববিদ্যালয় দিলেন, এই ধরনের যুক্তির কারণে অনেক হালকা হয়ে যায়। উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেখানে ওনার ব্যর্থতার অভিযোগ এসেছে। খুলনা বিশ্ববিদ্যালয় দিলেন, এই ধরনের যুক্তির কারণে অনেক হালকা হয়ে যায়। উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেখানে ওনার ব্যর্থতার অভিযোগ এসেছে। আজকে উনি বুয়েটে ওনার মতো উপাচার্যকে ধরে রাখতে হবে, আর সেই জন্য আজকে সবাই আন্দোলন করবে, শিক্ষার্থীদের 2 মাসের উপরে আজকে এইভাবে জীবন থেকে শেষ করে দিবে বুয়েটের মতো ইউনিভার্সিটি থেকে। আমি আপনাকে বলি যে সরকারের কোনো দায়িত্ব রেসপন্সিবিলিটি নাই। আমার একটা হাইপোথিসিস আছে, সেটা হচ্ছে যে শাহরিয়ার ভাইরা, আপনি বলতে পারেন যে শাহরিয়ার ভাইরা যুদ্ধ অপরাধের প্রসঙ্গটা সব বিষয় টেনে নিয়ে আসছেন, কিন্তু যুদ্ধ অপরাধের বিষয়টা, যুদ্ধ অপরাধের বিচারের বিষয়টা কিন্তু সত্য, ফ্যাক্ট, এটা এখন হচ্ছে, এটা এখন হচ্ছে, এবং এমন কিছু আমরা তো মিথ্যা বলি না, আইনের আওতায় আনা হয়েছে। আমাদের ফ্রাস্ট্রেশন হচ্ছে সেই যুদ্ধ অপরাধের বিচার যখন হচ্ছে তখন সেই প্রসঙ্গে আপনাদের অবস্থানটা স্পষ্ট না। বিরোধী দলের কোনো সহায়তা নেই। আমরা স্পষ্টভাবে আমাদের ব্যাখ্যা দিয়েছি। ওনারা যদি যুদ্ধ অপরাধের সঙ্গে জামাতের সঙ্গে ওনারা আন্দোলন করেন সেটা জায়েজ, আর আমরা করলে না জায়েজ। না, আন্দোলন করা এক জিনিস, আপনারা বলছেন না কেন যে আপনারা যুদ্ধ অপরাধের বিচার? ওনারা কিভাবে যুদ্ধ অপরাধের সঙ্গে আন্দোলন করে? ওনারা তো যুদ্ধ অপরাধীদের বিচার করছেন। আমরা তো এটাও বলছি যে সত্যিকারের সঠিক বিচার হোক এবং প্রহসনের বিচার যেন না হয়। প্রহসনের বিচারটা কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু আপনারা বলছেন না। যে যাদেরকে আটক করা হয়েছে, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটা নিয়ে তো আমরা প্রশ্ন করেছি। যাদেরকে আটক করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কি যুদ্ধ অপরাধের অভিযোগ আনাটা ভুল হয়েছে? এটা কেমনে বলবেন? ওনারা 96 এ যখন ক্ষমতায় ছিল ওনারা তো তখন তাদেরকে আটক করেন নাই। এই গোলাম আজমের এবং মতিউর রহমান নিজামী থেকে কোরআন শরীফ উপহার নিয়েছেন, একই টেবিলে বসে আমাদের বিরুদ্ধে কঠিন আন্দোলন করেছেন। এনিওয়ে, বিএনপির যে অবস্থান, আপনার ব্যক্তিগত অবস্থান কিন্তু একই জায়গায়, আপনি ধরে ভেগ আনসার করছেন এখানে, পরিষ্কার করছেন আপনার এখনকার অবস্থানটা আমাদেরকে বলেন। আমরা এটা বিরোধী হচ্ছি, অবস্থান অত্যন্ত পরিষ্কার। যুদ্ধ অপরাধীর বিচার আপনারা চাচ্ছেন কিনা? যুদ্ধ অপরাধী ওনাদের পার্টিতে নাই, ওনাদেরকে তো গ্রেফতার করেন নাই, ওনাদেরকে তো মন্ত্রী দিয়েছেন। আপনারা অভিযোগ করেন না, অভিযোগ করেন ট্রাইব্যুনালে অভিযোগ। আমরা অভিযোগ করেছি, যে ধর্মমন্ত্রী ছিল আজকে ওনাদের পার্টির মারা গেছেন, সরিষাবাড়ির নুরুল ইসলাম, উনি কি যুদ্ধ অপরাধী ছিলেন না? মারা গেছে, ওনার কি বিচার? ওনার গাড়িতে কি ফ্ল্যাগ হয় নাই? উনি কি আওয়ামী লীগের ছিলেন না? আপনি কিভাবে উনি কি যুদ্ধ অপরাধী নয়? উনি কি শান্তি বাহিনীর সদস্য ছিলেন? এগুলি জবাব দিবেন। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে শাহরিয়ার ভাইয়ের এগুলি জবাব দিতে হবে।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাহরিয়ার আলম, আপনাকে এনি ভাই আপনার কাছে জানতে চাইছিলেন যে আপনারা যুদ্ধ অপরাধীদেরও এরকম বেছে বেছে ধরছেন কেন, জামাত ছাড়াও বা বিএনপি ছাড়াও অন্যান্য দলে বা আপনাদের দলে? এটি মোটেও সত্য নয়। আমি তার আগে একটি প্রশ্নের উত্তর দিই আপনাকে। 111 এর কুশীলবদেরকে আমরা কিছু করছি না কেন? প্রথমে আমরা সবাই জানি 111 কি কারণে ঘটেছে। 111 নিয়ে কথা বলতে হলেই প্রথমেই কিন্তু বিএনপি এবং জামাতের বিচার করতে হবে, যারা গণতান্ত্রিক ধারা নস্যাৎ করে দেওয়ার জন্য 111 মতো একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল। এবং কুশীলব বলতে সত্যিকার অর্থে আমরা যেটা ধারণা করি সেটা হলো বিদেশি সংস্থা বা বিদেশি কিছু দূতাবাসের দিকে আঙুলে নির্দেশ করা হয়। সেগুলি সম্ভব নয়, আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে, বা কোনো সরকারের সময় সম্ভব নয়। কিন্তু এই 111 থেকে শিক্ষাটি গ্রহণ করা খুব বেশি প্রয়োজন ছিল, যে শিক্ষাটা সব রাজনৈতিক দল সমানভাবে এখনো কিন্তু আমরা গ্রহণ করিনি। দ্বিতীয় কথা, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে যেটি বলেছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে যে এই শীর্ষ যুদ্ধ অপরাধী, আমরা যেটিকে বলি শীর্ষ যুদ্ধ অপরাধী, আপনারা জানেন যে সরকারের এই ট্রাইব্যুনালের ক্যাপাসিটি থেকে শুরু করে, এটা টেকনিক্যাল নো হাউ থেকে শুরু করে, এটা একটা ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য যথেষ্ট সময় দিতে হয়েছে। এবং আস্তে আস্তে এটি কিন্তু মানে তৃণমূল পর্যায়ে যেরকম একটা ভাষা আমরা ব্যবহার করি, এরকম এই 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 আত্মস্বীকৃত, অলমোস্ট আত্মস্বীকৃত, কর্নেল ফারুক যেমন আত্মস্বীকৃত খুনি ছিল বঙ্গবন্ধুর, ঠিক একই রকম এই গোলাম আজম, নিজামী, সাইদি, এরা কিন্তু আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী। আপনি যদি বাংলাদেশের একদম রাজনৈতিক সচেতনও নয়, একজন স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করেন যে বাবা তোমরা একটু বলো তো ৭১-এ কারা বাংলাদেশের বিরোধিতা করেছে, এই নামগুলি কিন্তু বলে দিবে তারা। একজন ল মেকার হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে কথাটা আমরা হয়তো বলা ঠিক না মিডিয়াতে, কারণ এটা একটি বিচারাধীন প্রক্রিয়া। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছিলেন সেটা খুব কনভিনিয়েন্টলি উনি অ্যাভয়েড করে গেছেন। পরিষ্কারভাবে তার অবস্থান উনিও ব্যাখ্যা করতে পারেননি, কারণ বিএনপির অবস্থানে পরিষ্কার নয়। বিএনপির রাজনীতি এখনো জামাত শিবির নির্ভর রাজনীতি। বিএনপির রাজনীতি এখনো বাংলাদেশের, বিএনপিতে মুক্তিযোদ্ধা আছেন, এটা আমি স্বীকার করি সত্যিকার অর্থে, দলীয়ভাবে অবশ্যই স্বীকার করা, ব্যক্তিগতভাবে করি। কিন্তু বিএনপি জামাত শিবিরের উপর এবং যুদ্ধ অপরাধীদের উপরে বিএনপি রাজনীতি অনেকখানি নির্ভরশীল, এটা আত্মবিশ্বাসের অভাব থেকে। এবং আমি সত্যিকার অর্থে মনে করি তাদের অবস্থান থেকে, আমি তাদের বিরোধী পক্ষ, কিন্তু আমি সত্যিকার অর্থে মনে করি যদি বিএনপি যদি এই রাহু থেকে বের হয়ে আসতে পারতো, তাদের অবস্থান আজকে আরো অনেক শক্তিশালী হতো। শেষে একটা কথা বলে দেই, ওনারা যদি ফিল করেন বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কোনো যুদ্ধ অপরাধী রয়েছে, দে আর মোস্ট ওয়েলকাম। ওনারা থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন, ওনারা আদালতে মামলা দায়ের করতে পারেন, তার বিচার হবে। এনিওয়ে, আপনি একটু 1 মিনিট বলবেন, আমি একটি এসএমএস পড়ে শোনাই যে শাহরিয়ার ভাই যা বললেন, আওয়ামী লীগের যুদ্ধ অপরাধীদের বিএনপি বিচার করুক, তাই বলে বর্তমান বিচার নিয়ে তর্ক করে কেন? মানে এটা হচ্ছে আমাদের একজন, আমাদের আওয়ামী লীগ তো একপক্ষীয় বিচার করছে। যুদ্ধাপরাধীর বিচার হবে না আমাদের পার্টি থেকে আজ পর্যন্ত বলা হয়নি। আমরা স্বচ্ছ বিচার চেয়েছি এবং স্বচ্ছ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার চেয়েছি এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচার চেয়েছি। আমরা তো, আমার বক্তব্য খুব স্পষ্ট ছিল যে ওনারা করলে জায়েজ, আমরা করলে না জায়েজ। আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। তবে এই জেনারেশনের একজন দায়িত্বশীল, আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে আমি বলবো যে অবশ্যই যুদ্ধাপরাধীর বিচার আমরা চাই এবং এটা নিয়ে পার্টির মধ্যে আমাদের স্পষ্ট বক্তব্য আছে এবং ওপেন আমার স্পষ্ট বক্তব্য এখনো আমি আপনাদের মাধ্যমে বলছি যে সেটা স্বচ্ছ বিচার হওয়া উচিত এবং ওনাদের পার্টিতে ওনারা যাদেরকে ওন করতেছেন তাদেরকেও এই বিচার, যুদ্ধাপরাধীদের বিচার আপনারা চাচ্ছেন, আপনারা পার্টির মধ্যে স্পষ্ট বলছেন, কিন্তু আপনাদের যে মহাসমাবেশ, গণসমাবেশ, তাদের মুক্তি চাই। আমরা তার চেয়ে বড় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। তাহলে দুই জিনিস, আমরা জামাতকে নিয়ে আন্দোলন করতেছি, যুদ্ধ অপরাধীকে নিয়ে আন্দোলন করতেছি না। রাইট, সেখানে দেখানো হচ্ছে যে সেটা আইনের প্রক্রিয়া, যেটা স্বচ্ছ হবে, যেটা বিচার হবে স্বচ্ছ বিচারের মাধ্যমে, যেটা আর যুদ্ধ অপরাধের বিচার করে দিলে তো আমরা বেঁচে যাই। জি, যুদ্ধাপরাধীদের বিচার হলে ওনারা বেঁচে যান, এটা বলছেন মনির ভাই। আপনি একটু শেষ কথা বলুন। আমি শেষ করার আসলে হয়েছে যুদ্ধাপরাধের বিচার ইস্যুটা একটা সেটেলড ইস্যু। এটা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল। সরকার তো বিচার করে না, সরকার বিচারের আয়োজন করে দেয়, সহযোগিতা করে, বিচার তো আদালত করে। যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল, আওয়ামী লীগ সেটা করতে যাচ্ছে। কিন্তু আমাদেরকে একটা, মানে এটা অনেকেই বলতে চান না, কারণ এটা বলতে গেলে নানাভাবে বিপদগ্রস্ত করে দেওয়া হয়, বিব্রত করে দেওয়া হয়। সেটা আপনি যুদ্ধাপরাধের বিচার করতে গিয়ে বাকি সমস্ত অপরাধকে বা সরকারের বাদ বাকি সমস্ত ব্যর্থতাকে এটার সঙ্গে গুলিয়ে ফেলতে চাইছেন কেন? এইটাও একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে আপনাকে থামাতে হচ্ছে। আমরা আজকের আলোচনায় অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে শেষ কথা মনির ভাইয়ের কথাই আমার আবার বলতে হয়। এনিভাইকে স্মরণ করে দিতেছে যে আমরা সবাই যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং যাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে ধরা হয়েছে তাদের পক্ষে যদি কোনো কিছু বলার থাকে আপনারা সেই অবস্থান স্পষ্ট করুন। এবং শাহরিয়ার ভাইকে বলতে চাই যে মনির ভাই শেষ কথা, যে সকল কিছুকে যুদ্ধাপরাধীদের বিষয়টাকে নিয়ে আসা হচ্ছে কেন? না, এটা না করলে তো অবশ্যই ভালো। তো এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।